আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো শেষ হয়ে গেছে, আর পুজো শেষ হওয়া মানেই জানি আমরা সবাই যে নার্সিং স্টুডেন্টদের কাছে একটা বড় বলতে পারো যে চাপ আসতে চলেছে। কিসের চাপ? সেটা হচ্ছে এক্সামের চাপ। তো এই অক্টোবরের কিছুদিন পর থেকেই আমাদের বিএসসি যে সেকেন্ড সেমিস্টার আছে সেই এক্সাম শুরু হচ্ছে। তারপর অক্টোবর শেষ হলেই নভেম্বরের শেষে কিংবা নভেম্বরের মিড থেকেই হয়তো জিএনএমদের এক্সামও কিন্তু শুরু হয়ে যাবে। তো সেজন্য প্রিপারেশনও এবার ভালো করে নিতে হবে। পুজো যেহেতু শেষ হয়ে গেছে, এবার পড়াশোনাটা একটু করতে হবে। তো আজকে আমি বিএসসি সেকেন্ড সেমিস্টারের জন্য আর জিএনএম ফার্স্ট ইয়ারের জন্য যে একটা ভাইটাল সাবজেক্ট যেটা আমাদের, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং এর আমি আজকে কিছু সাজেশন টপিক তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে, তোমাদের এখন প্রিপারেশন সবারই মোটামুটি শেষের দিকেই, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে চেষ্টা করো এই টপিকগুলো একবার ভালো করে রিভাইজ করে যাওয়ার, ভালো করে যেন এই টপিকগুলো চোখ বুলিয়ে যাও, যেন এইগুলো দেখে গেলে দেখবে যে এখান থেকে মোটামুটি অনেকটা কোশ্চেন তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা। ফান্ডামেন্টাল অফ নার্সিং এর জন্য আমি এই ডাব্লিউবিএনসির বইটা থেকেই পড়ি এবং আমি ডাব্লিউবিএনসি বইটাই প্রেফার করি। তো তোমরা চাইলে তোমাদের ডাব্লিউবিএনসি বই কিংবা টিএনআই বা যে কোনো টেক্সট বই তোমরা পড়ে থাকো, সেই বই থেকে তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিতে পারো। তো ফার্স্ট যে ইউনিটটা সেটা রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন টু নার্সিং। ইন্ট্রোডাকশন টু নার্সিং এর থেকে কিছু বেসিক কোশ্চেন আসে, যেরকম হলো আমাদের ডেফিনেশন অফ নার্সিং। ঠিক আছে, ডেফিনেশন অফ নার্সিং এর মধ্যে এখানে দেখবে অনেকগুলো ডেফিনেশন আছে। আর যাই লিখবে না কেন, নার্সিং সম্পর্কে যাই আসুক না কেন, চেষ্টা করবে এই যে নার্সিং স্ট্যান্ডস ফর যেই লেখাটা আছে, এই এন ফর নোবেল, ইউ ফর ইউজফুল, এইগুলো যেন লিখে রাখো, তাহলে কিন্তু এই নাম্বার যে ক্যারিং ক্যাপাসিটি, নাম্বার ক্যারিংটা কিন্তু খুব ভালো হয়। নেক্সট আমরা কি করবো? ডেফিনেশন অফ নার্সিং হয়ে গেল। ডেফিনেশন অফ নার্সিং এর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কোপ অফ নার্সিং। ঠিক আছে, স্কোপ অফ নার্সিং এ দেখবে এখানে আমরা নার্সিং অ্যাজ আ কি কি মানে কোথায় কোথায় নার্সিং এর স্কোপ রয়েছে, যেমন স্টাফ নার্স, ওয়ার্ড সিস্টার, ডেপুটি সিস্টার, তারপরে তোমার এমএনএস, রিসার্চার, স্পেস নার্সিং, অনেক জায়গায় নার্সিং এর স্কোপ রয়েছে। তো এই স্কোপ অফ নার্সিং এ কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে নার্সিং যে ফাংশন অফ নার্স। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফাংশন অফ নার্স শর্ট নোট বলো বা তোমার বড় যে কোশ্চেন আসে, সেই কোশ্চেনে কিন্তু ফাংশন অফ নার্স খুবই আসে। এই সেম চেষ্টা করবে এরকম একটা চার্ট করে বা এরকম একটা ডায়াগ্রাম করে কিন্তু জিনিসটা লেখার। যদি ধরো টাইম কম আছে, চেষ্টা করবে অন্তত এই ডায়াগ্রামটা বানিয়ে দেওয়ার। তারপরে যদি টাইম থাকে তখন তোমরা প্রত্যেকটা পয়েন্টকে ইলাবোরেট করে লিখতে পারো। তো ফাংশন অফ নার্সটা আমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা যেটা পড়বো পেজ নাম্বার 27 এ নার্সিং এথিক্স বা এথিক্স ইন নার্সিং। এথিক্স ইন নার্সিং এরও কিন্তু কোশ্চেন কিন্তু আসে মাঝে মাঝে। নেক্সট এথিক্যাল রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ আ নার্স। এজ আ নার্স আমরা কি কি এথিক্যাল রোলস এন্ড রেসপন্সিবিলিটি প্লে করব, সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা খুব সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে। বেশি না, এক দুবার পড়লেই দেখবে খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবে। আমরা চ্যাপ্টার 2 তে, অর্থাৎ হেলথ এন্ড ডিজিজের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে এতদিনে তো সবার একদম হেলথের ডেফিনেশন মুখস্থ হয়ে গেছে। ডাব্লিউএইচওর যে হেলথের ডেফিনেশনটা আছে, তো এই হেলথের ডেফিনেশনটা কিন্তু খুব ভালো করে একদম মুখস্থ রাখবে। হেলথের ডেফিনেশন কিন্তু প্রত্যেকবার আসার মতো একটা কোশ্চেন। হেলথের এই ডাব্লিউএইচওর যে ডেফিনেশনটা আছে, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এন্ড স্পিরিচুয়াল ওয়েলবিং এন্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর ডিফর্মিটি। তো এই ডেফিনেশনটা কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ স্ট্যাটাস। আমাদের হেলথ স্ট্যাটাস কিসের উপর নির্ভর করে, যেমন আমাদের বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস আছে, তারপর এদিকে বিহেভিয়ারাল এন্ড সোশিও কালচারাল ডিটারমিনেন্টস আছে, এনভায়রনমেন্ট আছে, লাইফস্টাইল আছে, এরকম অনেক আছে। দেখবে এখানেও সেম একটা কিন্তু চার্ট করে বা ডায়াগ্রাম করে কিন্তু লেখা আছে। চেষ্টা করবে যখনই লিখবে এরকম ডায়াগ্রাম বা কিছু একটু প্যাটার্ন ফলো করার, তাহলে কিন্তু জিনিসগুলো লেখাগুলো খুব অ্যাট্রাকটিভ হয়। আর যিনি টিচার রয়েছেন, যিনি তোমার কপি চেক করবে, তারও কিন্তু তোমার লেখাগুলো পড়তে যথেষ্ট ইন্টারেস্ট লাগবে। তো চেষ্টা করবে এরকম টাইপের ডায়াগ্রাম ফলো করে এক্সামের কপিতে। এটা পড়বো সেটা হচ্ছে মাসলোস হায়ারার্কি। মাসলোস হায়ারার্কি তোমরা এর আগে সাইকোলজি বা সোশিওলজিতে পড়ে থাকবে, দুটোতেই আছে কিন্তু মাসলোস হায়ারার্কি। তো মাসলোস হায়ারার্কিটা কিন্তু আমাদের এই শর্ট নোট হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাসলোস হায়ারার্কি একদম ফিজিওলজিক্যাল নিড, সেফটি এন্ড সিকিউরিটি নিড, লাভ এন্ড বিলঙ্গিংনেস নিড, সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এগুলো থেকে কিন্তু কখনো মাঝে মাঝে শর্ট কোশ্চেনও আসে যে হাইয়েস্ট টপ হায়ারার্কিতে কে আছে, তারপরে হচ্ছে সেলফ এস্টিমের মধ্যে কি কি আছে। তো এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবেও দেখে রাখবে। মাসলোস হায়ারার্কিটা কিন্তু আমাদের পড়তে হবে। ইউনিট 2 তে আছে আমাদের নার্সিং কেয়ার টু দ্য পেশেন্ট। এবার কেয়ারের পার্টের মধ্যে ফার্স্টই হচ্ছে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন ডিসচার্জের যেটা রয়েছে সেটা। অ্যাডমিশন ডিসচার্জের মধ্যে ফার্স্ট হচ্ছে থেরাপিউটিক এনভায়রনমেন্ট। আমরা কি করে একটা পেশেন্ট যখন আমাদের ওয়ার্ডে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে আমরা কি করে পেশেন্টের থেরাপিউটিক এনভায়রনমেন্ট মেনটেন করবো, সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই থেরাপিউটিক এনভায়রনমেন্টের মধ্যে লাইটিং, টেম্পারেচার, ভেন্টিলেশন, হিউমিডিটি, নয়েজ, ডেকর, ডাস্ট, প্রত্যেকটা এনভায়রনমেন্টের যা যা ফ্যাক্টর আছে সবই কিন্তু পড়ছে। তো থেরাপিউটিক এনভায়রনমেন্টটা কিন্তু ভালো করে পড়ে যাবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস বা সেফটি নিড। সেফটি নিডস এর মধ্যে সেফটি মানে কি বা ফ্যাক্টরস অফ সেফটি কি কি, সেগুলো দেখবে। আর কি কি হচ্ছে আমরা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড থেকে আমরা কি করে
করে পেশেন্টকে প্রিভেন্ট করতে পারি। হ্যাজার্ডের মধ্যে বিভিন্ন রকম হ্যাজার্ড রয়েছে, যেমন আমাদের পেশেন্টের মেকানিক্যাল ইনজুরি হতে পারে, কেমিক্যাল ইনজুরি হতে পারে, থার্মাল ইনজুরি, ইলেকট্রিক্যাল ইনজুরি। তো এই টাইপ অফ ইনজুরিগুলো থেকে আমরা পেশেন্টকে কি করে সেফ রাখবো, কি করে সেগুলো প্রিভেন্ট করবো, সেটা কিন্তু এই প্রিভেনশনের মধ্যে সেফটি নিডসের প্রিভেনশনের পার্টে রয়েছে, এখানটা একবার পড়ে যাবে। ডিসচার্জ প্রসিডিওর, অ্যাডমিশন কাকে বলে, টাইপস অফ অ্যাডমিশন প্রচুর বার এসছে কোশ্চেন, টাইপস অফ অ্যাডমিশনের, ইমার্জেন্সি অ্যাডমিশন, রুটিন অ্যাডমিশন, কি কোনটা কোন টাইপস অফ অ্যাডমিশন, প্রত্যেকটা টাইপসের ডেফিনেশন সমেত কিন্তু ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে এই যে স্পেশাল পয়েন্ট টু রিমেম্বার, যে তোমাদের পয়েন্টগুলো রয়েছে যে অ্যাডমিশনের সময় কি কি পয়েন্ট মনে রাখতে হবে সেগুলো কিন্তু একবার দেখে যাবে। নেক্সট হচ্ছে ডিসচার্জ পড়বো, ডিসচার্জের মধ্যে ডিসচার্জের ডেফিনেশন পড়বো, ডিসচার্জের প্রসিডিওরটা রয়েছে সেটা পড়বো। আচ্ছা, টাইপস অফ ডিসচার্জের মধ্যে লামা কি, অ্যাবসকন্ডেড কখন বলবো, ডিওর কখন বলবো, প্ল্যান ডিসচার্জ কখন, ডেথ, এই যে টাইপ অফ ডিসচার্জগুলো রয়েছে এগুলো কিন্তু যেরকম অ্যাডমিশনের টাইপস রয়েছে সেম কিন্তু ডিসচার্জের টাইপও ইম্পর্টেন্ট। তো ডিসচার্জ প্রসিডিওর যেটা আছে বা ডিসচার্জ এবং ডিসচার্জের টাইপ সমেত খুব ভালো করে এটা দেখে যাবে। 76 এ ডিসচার্জ প্রসিডিওর একটা জিস্ট মতো দেওয়া আছে, এটা তোমরা একবার পড়ে যেতে পারো, এখানেও কিন্তু খুব ভালো করে লেখা আছে। নেক্সট আমরা যে চ্যাপ্টারে যাবো সেটা হচ্ছে কমিউনিকেশন বা বেসিক নার্সিং স্কিলে ফার্স্ট আমাদের যেটা সে পড়ার সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনেরও কিন্তু নিজস্ব একটা বড় কোশ্চেন, 15 মার্কসের কোশ্চেন কিন্তু কমিউনিকেশনে এসে থাকে। তো কমিউনিকেশনের আমরা ডেফিনেশন পড়বো, হোয়াট ইজ ডিফাইন কমিউনিকেশন বা হোয়াট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশনের ডেফিনেশন পড়ার পর পড়বো হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন কি, ঠিক আছে। নেক্সট পড়বো হচ্ছে কম্পোনেন্টস বা এলিমেন্টস অফ কমিউনিকেশন। এই যে যেই কোশ্চেনগুলো বলছে দেখবে যে তোমরা যদি 10 ইয়ার্স ফলো করো যে এই কোশ্চেনগুলোই কিন্তু আসে, এক ডেফিনেশন আসে বা থেরাপিউটিক কমিউনিকেশনের ডেফিনেশন আসে, কম্পোনেন্টস অফ বা এলিমেন্টস অফ ডেফিনেশন যেগুলো হচ্ছে আমাদের সোর্স কি কি পড়ে, কম্পোনেন্টসের মধ্যে সোর্স পড়ে, তারপর পরে হচ্ছে চ্যানেল, তারপর পরে হচ্ছে রিসিভার, তারপর পরে হচ্ছে ফিডব্যাক। এই যে পুরো যে ডায়াগ্রামটা আছে সেম এটারও বলবো, ভালো করে একবার ডায়াগ্রামটা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। এই গেল কম্পোনেন্টস অফ ডেফিনেশন, তারপর কম্পোনেন্টস অফ কমিউনিকেশন, তারপর হচ্ছে পারপাস অফ থেরাপিউটিক কমিউনিকেশন এটা। নেক্সট হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। টাইপসের মধ্যে এই টাইপস অফ কমিউনিকেশনটা কিন্তু মাঝে মাঝে শর্ট নোটে সিঙ্গেল কোশ্চেন হিসেবেও আসতে পারে। তো টাইপস অফ কমিউনিকেশনের মধ্যে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, আরো বিভিন্ন টাইপস রয়েছে, এই মেটা কমিউনিকেশন, এগুলো কিন্তু একবার পড়ে যাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্স ইউজড ইন কমিউনিকেশন। এটাও কিন্তু খুব একটা পড়ার মতো নেই, এটা জাস্ট দেখবে একবার রিডিং করলে কি করে কমিউনিকেশন আমরা করি সেই জিনিসগুলোই রয়েছে, অবজার্ভিং, লিসেনিং, এগুলো একদম সোজা জিনিস আছে, এগুলো জাস্ট একবার দেখে নেবে, এগুলো সেরকম ভাবে অতটা মুখস্থ করার কিছু নেই, শুধু একটু পয়েন্টগুলো মনে রাখলেই হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। এখান থেকেও কিন্তু প্রচুরবার কোশ্চেন এসেছে, কি কি ব্যারিয়ার্স আমাদের কমিউনিকেশনের মধ্যে থাকতে পারে। তার মধ্যে হচ্ছে ফার্স্টে দেখো এই অর্গানাইজেশনাল ব্যারিয়ার, সিমেন্টিক ব্যারিয়ার, ইন্টারপার্সোনাল ব্যারিয়ার, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এনভায়রনমেন্টাল ব্যারিয়ার্স, বিভিন্ন রকমের ব্যারিয়ার্স আছে। এগুলো তোমরা কিন্তু এই সেম ডায়াগ্রাম হিসেবে আগে লিখে নেবে, লিখে নিয়ে যখন যদি দেখো যে টাইম একদম শর্ট তখন আগে ফার্স্ট অন্তত ডায়াগ্রামটা বানিয়ে নেবে, বানিয়ে তারপর কিন্তু ডেসক্রিপশনে যাবে। ডায়াগ্রামটা কিন্তু মিস করবে না, কারণ কি ডায়াগ্রামটা হয়ে গেলে তোমার দেখো সবকটা পয়েন্ট অন্তত কভার হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যখন ডেসক্রাইব করতে যাবে তখন ধরো তোমার একটা কি দুটো পয়েন্ট লিখতে লিখতে তোমার ধরো টাইম শেষ হয়ে গেল, তখন কিন্তু যে তোমার এক্সামিনার আছে সে কিন্তু খাতা নিয়ে নিলে বাকি পয়েন্টগুলো তুমি কভার করতে পারবে না। তো এইভাবে ডায়াগ্রাম টেকনিকে চেষ্টা করবে লেখার। নেক্সট আমরা চলে এসেছি 88 পেজে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যে জিনিস সেটা রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং শুধু আমাদের এই থিওরিতেও না, প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও কিন্তু এই রেকর্ডিং রিপোর্টিং পয়েন্টটা কিন্তু মাস্ট। তোমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাবে তোমরা সবটা লেখার পর অন্তত খুব মানে কিছু লেখো না লেখো, কিছু পারো না পারো, সব থেকে মনে করে যেটা লিখবে সেটা হচ্ছে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং এ কিন্তু আলাদা করে মার্কস থাকে, ঠিক আছে। তো রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং যেরকম ভালো করে পড়বে তেমনি ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে যেন প্র্যাকটিক্যালের এক্সামের খাতায় আমাকে কিন্তু রেকর্ড রিপোর্টটা লিখতে হবে। তো রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং এর ফার্স্টে আমরা ডেফিনেশন পড়বো, ডেফিনেশনের সাথে এখানে প্রত্যেকটা জিনিস তোমার রেকর্ডিং এর দেখবে সবকটা ছোট ছোট করেই দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস থেকেই কোশ্চেন আসতে পারে। তো এই রেকর্ডিং রিপোর্টিং জায়গাটা কিন্তু ডেফিনেশনের সাথে ইম্পর্টেন্স অফ রেকর্ড, নেক্সট হচ্ছে টাইপস অফ রেকর্ড, কি কি রেকর্ড আমরা মেনটেন করে থাকি হসপিটালে সেই টাইপস অফ রেকর্ডগুলো, তারপর হচ্ছে টাইপস বাই রিপোর্ট। রিপোর্টের মধ্যেও সেম টাইপস অফ রিপোর্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিপোর্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে এই সোপ হচ্ছে আমরা কিভাবে মেনটেন করি। তো হচ্ছে ফার্স্ট সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, অ্যাসেসমেন্ট অফ প্রবলেম এন্ড প্ল্যানিং, যেটা তোমরা নার্সিং কেয়ার প্ল্যানে শিখেছো কিভাবে আমরা মেনটেন করি। তো এই সোপ আর বা সোপি লাস্টে আই এক্সটেন্ডেড করলে কি হবে, ইমপ্লিমেন্টেশন আর ইভ্যালুয়েশন। এটা কিন্তু আমরা নার্সিং কেয়ার প্ল্যানে দেখেছি। তো এইটা কিন্তু আমাদের একটা রেকর্ডিং এর একটা পয়েন্ট, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিপোর্টে কি কি হতে হবে, রেকর্ডটা ফ্যাকচুয়াল হতে হবে, অ্যাকিউরেট হতে হবে, পুরো রেকর্ডটা যেন কমপ্লিট হয়, ঠিকঠাক যেন কারেক্ট রেকর্ড হয়। নেক্সট হচ্ছে বিভিন্ন কনফিডেন্সিয়ালিটি যেন মেনটেন থাকে, এগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে নার্সেস রোল। এই জিনিসটাও কিন্তু আমাদের কোশ্চেনে আসার মতো মানে পড়তে হবে যে নার্সেস রোল ইন মেইনটেনিং অফ রেকর্ডস এন্ড রিপোর্ট। তো এই জায়গাটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেজ নাম্বার 97। পেজ নাম্বার 97 এর নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসও কিন্তু 15 মার্কসের একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন। তোমাকে হয়তো ডেফিনেশন দিয়ে দেবে, তার সাথে আরেকটা পারপাস বা ইম্পর্টেন্স দিয়ে দিলে, তার সাথে কিন্তু একটা পেশেন্টের কোনো ডিজিজ কন্ডিশন দিয়ে দেবে, সেই হিসেবে কিন্তু কেয়ার প্ল্যান লিখতে আসতে দিতে পারে। তো ফার্স্ট ইয়ার যেহেতু বা জেএনএম ফার্স্ট ইয়ার হোক বা বিএসসি সেকেন্ড সেমিস্টার হোক, প্রত্যেকটাতেই কিন্তু আমাদের নার্সিং কেয়ার প্ল্যানের একটা কোশ্চেন থাকবে। তো সেই নার্সিং কেয়ার প্ল্যানের কোশ্চেনের সাথে আমাদের এই নার্সিং এর প্রসেসের যে ডেফিনেশন সেটাও কিন্তু সেই কোশ্চেনের সাথে ফাইল করা থাকে। তো নার্সিং প্রসেসের ডেফিনেশনটা পড়বে, এখানে আছে ভালো করে লেখা নার্সিং প্রসেস কি। তাছাড়াও আমরা যে নার্সিং কেয়ার প্ল্যান লিখে
পড়িয়েছিলাম, সেখানে দেখবে নার্সিং প্রসেসের একটা খুব সুন্দর ডেফিনেশন আমি বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে নার্সিং প্রসেসের ডেফিনেশনটা পড়বো, ইম্পর্টেন্স অফ নার্সিং প্রসেস, কেন আমরা নার্সিং প্রসেস ইউজ করি, ঠিক আছে। এখানে দেখবে সবকটা খুব সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে, তো কেন আমরা এটা ইউজ করি। আর তারপরেই তোমার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই নার্সিং প্রসেসের যে কম্পোনেন্ট, সোপি যেটা বললাম, সেখানে এই সাবজেক্টিভ ডেটা, অবজেক্টিভ ডেটা, তারপরে হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, এটা কিন্তু এই কম্পোনেন্টস অফ নার্সিং প্রসেসের মধ্যে পড়ে। তো নার্সিং প্রসেসের কম্পোনেন্টস, তার সাথে একটা ভালো করে নার্সিং কেয়ার প্ল্যান কিন্তু দেখে যাবে। যে কোনো ডিজিজ কন্ডিশনের উপর দিতে পারে, সে ডায়রিয়া হোক, ফিভার হোক, যে কোনো রকম ডিজিজ কন্ডিশনের উপর কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের একটা নার্সিং প্রসেস লিখতে দিতে পারে। তো একটা নার্সিং প্রসেস খুব ভালো করে রেডি করে যাবে। ইউনিট 3 তে যেখানে আছে মিটিং দ্য বেসিক নিডস অফ আ পেশেন্ট, এবার যে পেশেন্টের নিডগুলো রয়েছে সেই নিডগুলোর উপরে আমরা পড়বো। পেশেন্টের নিড কি কি হতে পারে, এখানে দেখো নিডগুলো একদম পয়েন্ট আউট করে দেওয়া আছে কি কি পেশেন্টের নিড থাকতে পারে। সেখান থেকে আমরা ফার্স্টেই চলে আসবো কমফোর্ট বা কমফোর্ট ডিভাইস। তোমরা এতদিনে মোটামুটি পড়ে নিয়েছো কমফোর্টের কতটা ইম্পর্টেন্ট কমফোর্টের পার্টটা। তো কমফোর্টের মধ্যে আমরা কি কি পড়বো, কমফোর্ট ডিভাইস যেটা ডেফিনেশন অফ কমফোর্ট যেটা আছে সেটা পড়বো। তারপর হচ্ছে ফ্যাক্টরস প্রমোটিং কমফোর্ট, কি কি ফ্যাক্টর প্রমোট করে কমফোর্টে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমফোর্টেবল ডিভাইসগুলো। এখানে হয়তো সেরকম করে কমফোর্টেবল ডিভাইসগুলো নেই, যেমন ওই তোমার পিলো, তারপরে হচ্ছে স্যান্ড রেস্ট, বিভিন্ন রকমের যে কমফোর্টেবল ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন নোটস, কলেজের যে নোটস আছে সেখান থেকে কিন্তু পড়ে নেবে ভালো করে, যে কমফোর্ট ডিভাইসগুলোর কিন্তু কোশ্চেন আসে। কমফোর্ট ডিভাইস কি বা কি কি টাইপস অফ কমফোর্ট ডিভাইস ইউজ করা হয় সেই কোশ্চেন। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড স্লিপ। স্লিপের মধ্যে স্লিপটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের নার্সিং, ফান্ডামেন্টাল অফ নার্সিং এর। স্লিপের মধ্যে স্লিপের ডেফিনেশন পড়বো, ইম্পর্টেন্স অফ রেস্ট অ্যান্ড স্লিপ পড়বো। তারপরে পড়বো হচ্ছে আমাদের যে স্লিপের ডেফিনেশনটা এখানে লেখা আছে, ফ্যাক্টরস এফেক্টিং স্লিপ, এটা কিন্তু খুব দেয় কি কি ফ্যাক্টর এফেক্ট করে স্লিপের জন্য। তারপরে স্লিপ সাইকেল যেটা আছে, স্লিপ সাইকেলটা এখানে নেই। স্লিপ সাইকেল যদি তোমাদের কাছে লেখা থাকে তাহলে কিন্তু সেখান থেকে স্লিপ সাইকেলটা পড়ে দেবে, আর যদি না থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি দিয়ে দেবো। নেক্সট হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। স্লিপ ডিসঅর্ডারের মধ্যে এখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে, কখন ইনসমনিয়া বলে, কখন হাইপারসমনিয়া বলে, কখন প্যারাসমনিয়া বলে, এই টার্মস গুলো কিন্তু ভালো করে জেনে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা নার্সিং মেজার কি কি ইউজ করি স্লিপ ইনডিউসের জন্য। বিভিন্ন রকমের মেজার আমরা ইউজ করি, বিভিন্ন রকমের টেকনিক্স আমরা ইউজ করি একটা পেশেন্টের ভালো স্লিপের জন্য। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে, যেমন আমরা ধরো স্লিপ প্যাটার্ন কি পেশেন্টের, সেগুলো আগে আইডেন্টিফাই করবো। নেক্সট হচ্ছে আমরা একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট দেবো, নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট দেবো, যেখানে লাইট থাকবে না, ডাস্ট থাকবে না, প্রপার ভেন্টিলেশন থাকবে। ঘুমানোর আগে পেশেন্টকে একটা ওয়ার্ম বাথ নিতে বলা যেতে পারে। তাছাড়াও গরম কোনো ওয়ার্ম যে লিকুইড আছে সেটা মিল্ক হতে পারে, বা পেশেন্ট যেরকম লিকুইড পছন্দ করে সেরকম কিছু একটা খেতে বলা যেতে পারে, ড্রিঙ্ক করতে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে যে বিভিন্ন যে যেন বারবার ইউরিন না পাস করে সেজন্য চেষ্টা করবে যে বিকেলের দিকেই যে বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার আছে, ডেলি ওয়াটার ইনটেকে, সেটা বিকেলের দিকে খাইয়ে দেওয়া, যেন রাত্রিবেলায় বারবার করে উঠে টয়লেটে না যেতে হয়। তারপরে হচ্ছে সফট একটা এনভায়রনমেন্ট মেনটেন করবে, তারপর বললাম। তারপরে যে রাতের যে ডিনারটা দেবো সেটা যেন লাইট হয়, সেগুলো দেখতে হবে। তাছাড়া আমরা একটা বুক বা কোনো পেশেন্ট যদি কোনো বুক পড়তে পছন্দ করে সেরকম আমরা পেশেন্টকে প্রোভাইড করতে পারি। তো এইভাবে আমরা পেশেন্টের স্লিপ কিন্তু ইন্ডিউস করাতে পারি। তো এই গেল হচ্ছে স্লিপের পোর্শন। পড়বো হচ্ছে বডি মেকানিক। তো বডি মেকানিক্সের মধ্যে আমাদের এই জায়গাটা একটু পড়তে হবে টাইপস অফ মুভমেন্টে, যেটা আমরা রেঞ্জ অফ মোশন অলরেডি পড়েছি, যে অ্যাবডাকশন, অ্যাডাকশন কি, এক্সটেনশন কি, ফ্লেকশন কি, প্রোনোশন কি, তো সুপাইনেশন, এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ অফ মোশনের যে স্টেপসগুলো আছে তার মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো রয়েছে। তো রেঞ্জ অফ মোশনটা তোমরা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য খুব ভালো করে পড়ে যাবে বা দেখে যাবে, কারণ প্র্যাকটিক্যালে ধরো প্রসিডিওর যদি নাও থাকে, সে ধরো কোনো স্টেবল পেশেন্ট হলো, সেখানে কিন্তু আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা একটা ভালো প্রসিডিওরের মধ্যে পড়ে। তো রেঞ্জ অফ মোশনের ভালো করে মোটামুটি রেঞ্জ অফ মোশন জিনিসটা কি কি এক্সারসাইজ থাকে তার মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু প্র্যাকটিক্যালের জন্য অন্তত ভালো করে দেখে যাবে, ঠিক আছে। পেজ নাম্বার 132 তে এখানে বিভিন্ন রকমের পজিশনসগুলো রয়েছে, স্ট্যান্ডিং পজিশন, সিটিং পজিশন, তারপরে হচ্ছে এখানে দেখো লাইন পজিশনস, বিভিন্ন রকমের ডরসাল রিকম্বেন্ট পজিশন, বিভিন্ন রকমের পজিশনিং গুলো রয়েছে। এই পজিশনগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। পজিশনের মধ্যে আমরা যেটা মেন দেখবো সেটা হচ্ছে ফাউলার্স পজিশন। ফাউলার্স এর সাথে সাথে ফাউলার্স এর দেখবে সেমি ফাউলার আছে, হাই ফাউলার আছে, কত ডিগ্রি হলে কোনটাকে আমরা কোন পজিশন বলবো, এগুলো কিন্তু একবার ফাউলার পজিশনের যে জায়গাগুলো সেগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে। তো শর্ট কোশ্চেনের মতো করে কিন্তু পজিশনিংটা পড়ে যাবে। নেক্সট হচ্ছে বেড মেকিং। এটাও কিন্তু তোমার একটা প্রসিডিওরের কোশ্চেন। প্রসিডিওরের মধ্যে বেড মেকিংটা অনেক সময় আমরা করে থাকি ফার্স্ট ইয়ার নার্সিং প্রসিডিওরে। তো বেড মেকিং এর মধ্যে বেড কি, বেড মেকিং কখন বলবো, বেড মেকিং এর ডেফিনেশন, পারপাস কি, তারপর হচ্ছে টাইপস অফ বেড, এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের জন্য, মানে যে আমাদের থিওরি যে এক্সাম, থিওরি শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এই টাইপস অফ বেডগুলো মাঝে মাঝে আসে। তো কোন বেডকে কখন কোন পেশেন্টকে কোন বেড দেওয়া হয় সেইটা কিন্তু আমাদের জানাটা দরকার। তো এই টাইপস অফ বেড যেগুলো আছে সেগুলো একবার দেখো। পেজ নাম্বার 166, এখান থেকে আমরা থিওরির জন্য পড়বো রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট কি, বিভিন্ন রকমের যে কি রেস্টুরেন্ট ইউজ করা হয়, ফিজিক্যাল রেস্টুরেন্ট, কেমিক্যাল রেস্টুরেন্ট, তাছাড়াও যে রেস্টুরেন্ট ইউজ করার জন্য আমাদের যে গাইডলাইনগুলো, সেই অ্যাজ আ নার্সিং পার্সোনাল তুমি কি কি গাইডলাইন ফলো করবে রেস্টুরেন্ট ইউজ করার জন্য, সেটা কিন্তু এখানে খুব সুন্দর পয়েন্ট করে লেখা আছে। এগুলো কিন্তু রেস্টের জন্য আমাদেরকে পড়তে হবে। আসো পেজ নাম্বার 200, ডেকিউবিটাস আলসার, বেড সোর বা প্রেসার সোর। এই বেড সোর বা প্রেসার সোর থেকে কিন্তু একটা বড় কোশ্চেন দিয়ে থাকে। তো বেড সোর আর প্রেসার সোরের মধ্যে আমরা ডেফিনেশন পড়বো, বেড সোরের যে কজগুলো আছে সেই কজগুলো পড়বো। কজের মধ্যে দেখো লোকাল কজ আছে, প্রিডিসপোজিং কজ আছে, এই জিনিসটা পড়বো। নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ বেড সোর, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি করে আমরা বেড সোর প্রিভেন্ট করবো। তার মধ্যে দেখো সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, চেঞ্জ অফ পজিশন এভরি 2 আওয়ারলি পেশেন্টের পজিশন চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে বেড
বেড যেটা আছে সেই বেডের যে লিনেন যেটা আছে সেটাকে ক্লিন রাখতে হবে, পেশেন্টকে জেন্টাল হ্যান্ডলিং করতে হবে, পেশেন্টকে কোনো টানা হ্যাচড়া সেরকম করা যাবে না, যদি কোনো প্রেশার ক্রিয়েট হয়ে থাকে সেই প্রেশারগুলোকে রিডাকশন করতে হবে, যে প্রেশার সোর হয়েছে সেই প্রেশার সোরটাকে অ্যাসেস করতে হবে, পেশেন্টের নিউট্রিশন ঠিকঠাক করে মেনটেন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এগুলো কিন্তু আমাদের বেডসোরের প্রিভেনশন অফ বেডসোরের মধ্যে পড়ছে। তো প্রিভেনশন অফ বেডসোর কিন্তু একটা 5 মার্কস বলে বা 7 মার্কস বলে একটা বড় কোশ্চেন হয়। তো তাছাড়াও আর কি হতে পারে, তার সাথে বেডসোরের নার্সিং কেয়ার প্ল্যানটাও কিন্তু ভালো করে দেখে যাবে। এখানে নার্সিং মেজার্স রয়েছে, এই জায়গাগুলো একটু পড়ে নিলেই হয়ে যাবে। 206 দেখো কেয়ার অফ বেডসোর রয়েছে। কেয়ার অফ বেডসোরের মধ্যে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেশার আলসারের ক্লাসিফিকেশন। 5টা ক্লাসিফিকেশন হয়, 5টা স্টেজ হয়। তো এই স্টেজগুলো কিন্তু দেখবে গুগলে খুব সুন্দর ভাবে রয়েছে, স্টেজ 1 থেকে স্টেজ 5, সেটা কিন্তু একবার ভালো করে দেখে যাবে। স্টেজ 5 কে কিন্তু আমরা বলি আনস্টেজেবল। তো এটাও অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে থাকে, কোন স্টেজকে আনস্টেবল স্টেজ বলা হয় বেডসোরের, সেটা হচ্ছে স্টেজ 5 কে আনস্টেবল স্টেজ বলা হয়। ঠিক আছে, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে উন্ডেলিং এর তোমার প্রিন্সিপালস গুলো একবার দেখে যাবে, প্রিন্সিপালস অফ উন্ডেলিং। আর হচ্ছে যদি বেডসোর হয়ে যায় পেশেন্টের, সেক্ষেত্রে আমরা কি কি ট্রিটমেন্ট ফলো করি, এই ট্রিটমেন্ট অফ বেডসোরটা তার সাথে স্পেশাল পয়েন্ট টু রিমেম্বারে এখানে লোকাল যে কিভাবে আমরা পেশেন্টের যদি বেডসোর হয়ে যায় তখন আমরা কি কি লোকালি কি কি ইন্টারভেনশন দিতে পারি, আর ডায়েট দিয়ে পেশেন্টকে কি কি ইন্টারভেনশন দিতে পারি সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো বেডসোর একটা বড় টপিক, মানে বড় কোশ্চেন আসার মতো টপিক, বেডসোরটা কিন্তু বড় কোশ্চেন হিসেবে ভালো করে পড়ে চলে এসেছি। ইউনিট 4 এ আছে হচ্ছে পেশেন্টের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। ফিজিক্যাল অ্যাসেসমেন্টও তোমরা একদম নার্সিং ফিল্ডের প্রথমেই যে করেছো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো যে কোনো পেশেন্টের আমাদের কি কোনো প্রসিডিওর করার আগে কিন্তু ফিজিক্যাল অ্যাসেস, ভাইটাল সাইন্স আর ফিজিক্যাল অ্যাসেস হিস্ট্রি আর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট কিন্তু মাস্ট, এটা তোমরা এতদিনে জেনে গেছো। তো ফিজিক্যাল অ্যাসেসমেন্টটাও তোমাদের কলেজে যেই কলেজে যেভাবে আর কি পড়ানো হয়েছে সেভাবেই কিন্তু খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা যেখানে যাব পড়ার জন্য সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট বা হচ্ছে ভাইটাল সায়েন্স। ভাইটাল সায়েন্স কিন্তু যেরকম নামে ভাইটাল সায়েন্স সেরকম কিন্তু কোশ্চেন হিসাবেও এটা যথেষ্ট ভাইটাল। ভাইটাল সায়েন্সের মধ্যে ভাইটাল সায়েন্সের ডেফিনেশন পড়বো, কোনগুলোকে আমরা ভাইটাল সায়েন্স বলি, টিপি আর বিপি। তো টেম্পারেচার, পালস, রেসপিরেশন এন্ড বিপি প্রত্যেকটার হচ্ছে ডেফিনেশন পড়বো। ডেফিনেশনের সাথে সাথে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। যেমন আমাদের নর্মাল ফার্স্ট হচ্ছে বডি টেম্পারেচার। বডি টেম্পারেচারের মধ্যে নর্মাল বডি টেম্পারেচার কত, তারপর হচ্ছে এই যে বডি টেম্পারেচারে দেখো ভাগগুলো রয়েছে, যে কখন আমরা বলবো হাইপার পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া, এখানে দেখো রয়েছে এই জিনিসগুলো, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি টেম্পারেচারে হাই পাইরেক্সিয়া, মডারেট পাইরেক্সিয়া, লো পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া, এই যে টাইপস গুলো রয়েছে পাইরেক্সিয়ার টাইপস গুলো, সেগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে আমাদের ফিভারের যে একটা, এটা দেখবে আমাদের টিএনআই এর যে বইটা রয়েছে সেখানে কিন্তু খুব ভালো করে লেখা আছে কোর্সেস অফ ফিভার। কোর্সেস এর মধ্যে ফার্স্ট পরে হচ্ছে আমাদের ইনভেশন, নেক্সট হচ্ছে আমাদের ফ্যাস্টিজিয়াম, আর লাস্ট হচ্ছে ডিক্লাইন। এই 3টে কোর্স থাকে ফিভারের, সেটা কিন্তু খুব দেখে যাবে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন দেয়। তোমাদের কাছে যদি টিএনআই থাকে তোমরা টিএনআই থেকে এই জায়গাটা ফলো করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে টাইপস অফ ফিভার। যেরকম আমাদের পাইরেক্সিয়ার যে টাইপস গুলো আছে তার সাথে কিন্তু আমাদের ফিভারের পাইরেক্সিয়ার যে গ্রেডিং, এটা মেনলি গ্রেডিং এর কোশ্চেন। আর এই যদি কখনো ধরো যদি তোমাকে গ্রেডিং লিখতে দেয় যে গ্রেড অফ পাইরেক্সিয়া, তখন কিন্তু আমরা লো পাইরেক্সিয়া, মডারেট পাইরেক্সিয়া, হাই পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া লিখছি। আর যদি আমাদের টাইপস অফ ফিভার বা টাইপস, তখন কিন্তু আমরা লিখবো হচ্ছে এই কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট ফিভার, রেমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, ইনভার্স ফিভার, এগুলো কিন্তু টাইপস এর মধ্যে পড়ছে। নেক্সট আমরা পালসে যদি চলে আসি, পালসের ডেফিনেশনটা খুব ভালো করে পড়বে। যেরকম দেখবে তোমাদের এটাও টিএনআই এর বইতে খুব সুন্দর করে লেখা আছে পালসের ডেফিনেশনটা পড়বে। নেক্সট পড়বো নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। এই ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, রেট, রিদম, ভলিউম, টেনশন, এগুলো যেরকম ভালো করে পড়বো। নেক্সট পড়বো হচ্ছে abnormal আর abnormal characteristics of pulse। নরমাল তার সাথে একটাও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে abnormal characteristics। abnormal এর মধ্যে রেটে যখন abnormality আসে তার মধ্যে আমরা ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া জানি। নেক্সট হচ্ছে রিদমে যখন আসে তোমার abnormality, সেখানে আমাদের দেখা যায় যে অরিকুলার ফ্লাটার দেখা যায় বা হচ্ছে অরিকুলার ফিব্রিলেশন দেখা যায়। নেক্সট জানবো হচ্ছে ভলিউমে যখন অ্যাবনর্মালিটি আসে, টেনশনে যখন এই যেই আমরা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়েছি সেগুলি যখন কখনো অ্যাবনর্মালিটি দেখা যায় তখন আমরা সেটাকে কিন্তু অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালস বলি। সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 9টা সাইড আমাদের পালস চেক করা, সেই পালস চেক করার 9টা সাইড দেখো এখানে আছে, টেম্পোরাল, ফেশিয়াল, ক্যারোটিড, ব্র্যাকিয়াল, ফিমোরাল, রেডিয়াল। এখানে সবকটা নেই, তোমাদের টিএনআই এর বইতেও কিন্তু দেখবে একটা ছবি দিয়ে, মানুষের ছবি দিয়ে খুব সুন্দর করে পালসের সাইডগুলো 9টা সাইড আঁকা রয়েছে। তো সেই পালসের সাইডটা কিন্তু ভালো করে পড়ে যাবে। আচ্ছা, আরেকটা যেটা পড়বে সেটা হচ্ছে পালসের যেরকম আমরা সাইড পড়ছি সেখানে কিন্তু আমাদের টেম্পারেচারের সাইড পড়তে হবে, যে আমরা কোথায় কোথায় টেম্পারেচার নিতে পারি। এটাও দেখবি টিএনআই এর এখানে হয়তো নেই, কিন্তু টিএনআই এর বইতে ওটা খুব সুন্দর করে একটা ছক মতো করা রয়েছে টেম্পারেচারে। সেই টেম্পারেচারে কোথায় কোথায় আমরা টেম্পারেচার নিতে পারি, কোন কোন জায়গায় টেম্পারেচার নিলে কি কি প্রোস আছে, কি কি কনস আছে, সেগুলো কিন্তু ওখানে সুন্দর করে লেখা রয়েছে। ধরো যেমন এক্সিলাতে টেম্পারেচার কাদের কাদের ক্ষেত্রে নিতে পারি, কাদের কাদের ক্ষেত্রে নিতে পারি না, বা ধরো যখন বেবিদের ক্ষেত্রে কোনো পিডিয়াট্রিক পেশেন্ট থাকবে তখন আমরা এক্সিলাতে টেম্পারেচার থার্মোমিটার পুট করার সময় কিভাবে থার্মোমিটার পুট করবো সেগুলোও কিন্তু ওই জায়গাটাতে লেখা রয়েছে। তো টিএনআই থেকে ওই চেষ্টা করবো ওই জিনিসটা ফলো করে নেওয়া। নেক্সট হচ্ছে রেসপিরেশনের মধ্যে, রেসপিরেশনে আমরা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স যেমন পড়বো, সেম আমরা পড়বো অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু রেসপিরেশনের পড়ে যাবে। ঠিক আছে,
যেমন দেখো এখানে অ্যাবনর্মালের মধ্যে ডিপসনিয়া রয়েছে, অর্থোপনিয়া রয়েছে, অ্যাপনিয়া রয়েছে, বিভিন্ন রকম টাইপস অফ রেসপিরেশন কিন্তু এখানে রয়েছে। এই রেসপিরেশনের যে অ্যাবনর্মাল ক্যারেক্টার রেসপিরেশন গুলো সেটা কিন্তু নর্মালের থেকেও বারবার করে বলছে অ্যাবনর্মালটা ভালো করে পড়ে যাবে, অ্যাবনর্মাল থেকে কোশ্চেন কিন্তু বেশি আসে। নেক্সট হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের সাথে ফ্যাক্টরস এফেক্টিং ব্লাড প্রেশার। এখানটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ব্লাড প্রেশার দিলে কিন্তু ফ্যাক্টরস এফেক্টিং ব্লাড প্রেশার দেবে। তো এই জায়গাটা পড়বে ফ্যাক্টরস এফেক্টিং ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড প্রেশারে কি কি আছে, কখন আমরা সিস্টোলিক প্রেশার বলছি, কখন আমরা ডায়াস্টোলিক প্রেশার বলছি, আর পালস প্রেশার কখন বলছি। যদি আমাদের সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশার মাইনাস করি তখন যেটা হয় সেটা কিন্তু পালস প্রেশার। তো পালস প্রেশার কি সেই জিনিসটা জেনে যাবে, এটাও কিন্তু শর্ট কোশ্চেনে মাঝে মাঝে দিয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেথডস অফ মেজারিং দ্য ব্লাড প্রেশার। সবাই মোটামুটি ব্লাড প্রেশার মেজার করতে জানো, তো সেটাই কিন্তু এখানে এই ভালো করে দেওয়া রয়েছে, কি করে আমরা প্রত্যেকটা মানে প্রসিডিওর মেনটেন করে আমরা কিভাবে ব্লাড প্রেশার মেনটেন চেক করবো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এটা কিন্তু একবার মেথডস অফ মেজারিং দ্য ব্লাড প্রেশার এই জায়গাটাও কিন্তু পড়ে যাবে। চলে আসছে ইউনিট 5 এ। ইউনিট 5 হচ্ছে ইনফেকশন কন্ট্রোলের ইউনিট। তো এই ইউনিট থেকেও কিন্তু একটা বড় কোশ্চেন আসে। তো ইনফেকশন কন্ট্রোলের মধ্যে ফার্স্ট আমরা যেটা পড়বো ইনফেকশনের ডেফিনেশনটা। ইনফেকশনের ডেফিনেশনের পর আমরা চলে যাবো হচ্ছে চেন অফ ইনফেকশন বা ইনফেকশন প্রসেস যে সাইকেলটা আছে। এই যে চেন অফ ইনফেকশনটা, এই তোমার হোস্ট, এজেন্ট আর এনভায়রনমেন্ট আর ডিজিজ, এই জিনিসটা কিন্তু এই ফিগারটা ভালো করে একদম দেখে যাবে, ঠিক আছে। এই ফিগার থেকে কিন্তু তোমার চেন অফ ইনফেকশন কিন্তু একটা শর্ট নোট হিসেবেও কখনো দিতে পারে বা বড় কোশ্চেনের মধ্যেও কিন্তু পার্ট কোশ্চেন হিসেবে দিতে পারে চেন অফ ইনফেকশন। তো চেন অফ ইনফেকশনটা কি সেটা ভালো করে পড়ে যাবে। নেক্সট হচ্ছে ক্রস ইনফেকশন কাকে বলে, তখন এটা পড়বো। ক্রস ইনফেকশনের পর আমরা আসবো হচ্ছে ইমিউনিটিতে। ইমিউনিটি কি, ইমিউনিটির ডেফিনেশন, তার সাথে আমরা এখান থেকে পড়বো হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি কাকে বলে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে, তার সাথে দেখো এখানে রয়েছে ডিফেন্স মেকানিজম এগেইনস্ট ইনফেকশন। যখন আমাদের বডিতে এন্টার করে তখন আমাদের বডি কিভাবে ডিফেন্স মেকানিজম, কি কি ডিফেন্স মেকানিজম নেয়, তো সেই জায়গাগুলো এখানে রয়েছে। এর মধ্যে অ্যাক্টিভ ইমিউনিটি আছে, অ্যাক্টিভ ইমিউনিটির টাইপস রয়েছে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল, প্যাসিভ। এগুলো কিন্তু তোমাদের এখন যেরকম ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ফার্দার ফিউচারের জন্য খুব ভালো করে একদম পড়ে যাবে। বিভিন্ন কোনটা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল, তারপর প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল, দেখবে এখানে এক্সাম্পলগুলো সব সুন্দর করে লেখা রয়েছে। তো এটা পড়বে, তার সাথে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটির এই যে ভাগ দুটো যে ফিগার রয়েছে ভাগগুলোর, সেটাও কিন্তু ভালো করে দেখে যাবে। নেক্সট আছে দেখো ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি থেকে এই জায়গাগুলো পড়তে হবে। নেক্সট আমরা আসছি হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নজোকোমিয়াল ইনফেকশন। এটাও কিন্তু বট কোশ্চেনের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। তো নজোকোমিয়াল ইনফেকশনের মধ্যে নজোকোমিয়াল ইনফেকশনের ডেফিনেশন পড়বো, নজোকোমিয়াল ইনফেকশন কাকে বলে, আর এটা কিন্তু দেয় যে কত আওয়ার্সের মধ্যে হলে সেটাকে আমরা নজোকোমিয়াল ইনফেকশন যদি পেশেন্ট ভর্তি হওয়ার 48 আওয়ার্স পর যদি কোনো ইনফেকশন হয় পেশেন্টের মধ্যে, যেটা ওর ডিউরিং অ্যাডমিশন প্রেজেন্ট ছিল না, সেটাই কিন্তু নজোকোমিয়াল ইনফেকশনের মধ্যে ধরা হয়। নজোকোমিয়াল ইনফেকশনে যেটা মানে একটা বড় 5 মার্কস বা 6 মার্কস 4 মার্কসের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে প্রিভেনশন অফ নজোকোমিয়াল ইনফেকশন। এখানে দেখো সবকটা পুরো হাউ টু প্রিভেন্ট নজোকোমিয়াল ইনফেকশন একদম সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, নজোকোমিয়াল ইনফেকশন কি করে প্রিভেন্ট করবো। তার সাথে আমাদের অ্যাজ আ নার্স আমাদের কি রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু এখানে রয়েছে। তো সেই জায়গায় যেমন আমাদের হ্যান্ড ওয়াশিং করতে হবে, পিপিই পড়তে হবে, বিভিন্ন রকমের ল্যাবরেটরি স্পেসিমেন যখন আমরা হ্যান্ডেল করবো সেগুলো যেরকম আমাদেরকে ঠিক করে মেনটেন করতে হবে। তারপর যখন আমরা বিভিন্ন রকমের বডি ফ্লুইড ক্লিয়ার করবো সেগুলোর সময়ও কিন্তু আমাদের ক্লিনিং এর সময় কিন্তু জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে, কোন সলিউশন দিয়ে কি ক্লিন করবো। তারপর যখন লার্জ ভলিউম অফ বডি ফ্লুইড স্পিল হবে তখন আমরা কি ক্লিন করবো, এগুলো কিন্তু সবটাই নজোকোমিয়াল ইনফেকশনের প্রিভেনশনের মধ্যে পড়ছে। তো যখন বড় কোশ্চেন আসবে কোশ্চেনগুলো কিন্তু চেষ্টা করবে সেভাবেই অ্যান্সার করার, যেন পয়েন্ট যদি হাতে সময় কমও থাকে চেষ্টা করবে অন্তত পয়েন্ট ওয়াইজ করার। পয়েন্ট ওয়াইজ করলে কি অন্তত তুমি সেই পয়েন্টগুলো কভার করতে পারলে পরে যদি লেখার সময়ও পাও তখন লিখে দেবে, কিন্তু পয়েন্টগুলো কভার থাকলে অন্তত যে এক্সামিনার আছে সে কিন্তু যে তোমার খাতা চেক করছে সে কিন্তু জানবে যে তুমি অন্তত জিনিসটা পড়েছো। তো চেষ্টা করবে প্রত্যেকটা পয়েন্ট অন্তত কভার করার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মার্কারি স্পিলেজের হ্যান্ডেল। যদি মার্কারি স্পিলেজ হয় সেটা আমরা কি করে হ্যান্ডেল করবো, এখানে দেখো খুব সুন্দর করে ছক করে লেখা রয়েছে। মার্কারি স্পিলেজের হ্যান্ডেল হলে কি করবো সেটা কিন্তু একবার দেখে যাবে। মার্কারি স্পিলেজের হ্যান্ডেলটা কিন্তু শর্ট কোশ্চেনে শর্ট নোট হিসেবে মাঝে মাঝে এসে থাকে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসেপসিস। অ্যাসেপসিসের মধ্যে মেডিকেল অ্যাসেপসিস কোনটা, সার্জিক্যাল অ্যাসেপসিস কোনটা, সেই ডেফিনেশনগুলো ছোট ছোট দেখবে এখানে অনেকগুলো ডেফিনেশন রয়েছে, এই ডেফিনেশনগুলো একটু ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে ক্রস ইনফেকশন, মোড অফ স্প্রেড অফ ইনফেকশন। এই জায়গাটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে স্প্রেড অফ ইনফেকশন আছে তার কি কি মোডের মধ্যে আমাদের যেগুলো পড়ছে, ধরো ডাইরেক্ট ট্রান্সমিশন, ইনডাইরেক্ট ট্রান্সমিশন, ক্যারিয়ার, ইন্টারমিডিয়েট হোস্ট, সেগুলো কিন্তু এই পুরো ইনফেকশন স্প্রেডিংটা কিন্তু এই পুরো এদের উপর ডিপেন্ড করেই হয়। নেক্সট হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি। পোর্টাল অফ এন্ট্রি কি কি হতে পারে। নেক্সট হচ্ছে পোর্টাল অফ এক্সিট। পোর্টাল অফ আমাদের বডি থেকে যে মাইক্রো অর্গানিজমগুলো বেরোবে সেগুলো কোন ওয়েতে বেরোয় আর সেগুলো কোন ওয়েতে ঢোকে। এই পোর্টাল অফ এন্ট্রি আর পোর্টাল অফ এক্সিটটা কিন্তু ভালোভাবে দেখে যাবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ডিসইনফেকশন প্রসিডিওর। ডিসইনফেকশন প্রসিডিওরের মধ্যে অনেকগুলো, এগুলো যেরকম তোমাদের মাইক্রোবায়োলজিক্যাল কোশ্চেন আসতে পারে, মেথড অফ ডিসইনফেকশন, তার সাথে কিন্তু ফান্ডামেন্টাল অফ নার্সিং এর কোশ্চেনও কিন্তু এটা আসতে পারে। তো ডিসইনফেকশনের মেথডে যে পয়েন্টগুলো রয়েছে, ন্যাচারাল মেথড, ফিজিক্যাল মেথড, দেখবে মাইক্রোবায়োলজি বইতে আরো ভালো করে লেখা রয়েছে। যদি জিএনএম ফার্স্ট ইয়ারে তো মাইক্রোবায়োলজি বই যেটা তোমরা ইউজ করছো বা বিএসসি তে যেই বই তোমরা ইউজ করো বা যদি লাইব্রেরিতে পাও সেখানে দেখবে মাইক্রোবায়োলজিতে মেথড অফ ডিসইনফেকশনটা খুব সুন্দর করে দেওয়া থাকে। তো চেষ্টা করবে মেথড অফ ডিসইনফেকশনটা যদি এখান থেকে পড়ে থাকো তো খুব ভালো, আর
আর যদি না হয় চেষ্টা করবে শর্ট নোট হিসাবে হোক বা তোমাদের যদি বড় কোশ্চেন আসে সেরকমই 5 নম্বর মতো করে ভালো করে মেথডস অফ ডিসইনফেকশন আছে যেটা আছে সেটা কিন্তু ভালো করে পড়ে দাও। যেটা পড়বো রোল অফ নার্স ইন প্রিভেনশন অফ ট্রান্সমিশন অফ ইনফেকশন। নার্সের কি অ্যাজ আ নার্স তোমার কি রোল থাকবে এই যে ট্রান্সমিশন অফ ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য, এটারও কিন্তু খুব সুন্দর পয়েন্ট ওয়াইজ এখানে দেওয়া আছে। এই জায়গাটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাছাড়াও এখানে দেখো এর আগে যেগুলো ছিল যে বিভিন্ন তোমার গ্লাভস টেকনিক ছিল, পিপিই পরার টেকনিক ছিল, তাছাড়াও হ্যান্ড ওয়াশিং ছিল, এগুলো সবকটাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড টপিক। তো সেগুলো প্র্যাকটিক্যালের জন্য এগুলো পড়ো, আর যেগুলো বলছি সেগুলো কিন্তু থিওরির জন্য ভালো করে পড়ে যাবে, যার মধ্যে মেন এটা পড়বে যে রোল অফ নার্সিং প্রিভেনশন অফ ট্রান্সমিশন অফ ইনফেকশন। এই পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো একবার ভালো করে দেখি। আমরা চ্যাপ্টার 13 বিএমডব্লিউ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে বিএমডব্লিউ কি এতদিনে তো সবাই আশা করি খুব ভালোভাবে জেনে গেছো, প্রত্যেকদিন ওয়ার্ডে কাজ করতে গিয়ে সবাই দেখেছো বিএমডব্লিউ যে আমাদের ম্যানেজমেন্ট থাকে সেটা কি করে করা হয়। বিএমডব্লিউ হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেখানে আমাদের কি থাকে 4খানা বাকেট থাকে, কোন বাকেটে আমরা কোন কি ফেলবো, কি বায়োমেডিক্যাল ওয়েস্ট হয় আমাদের সেগুলোকে নির্দিষ্ট কোন বাকেটে ফেলতে হয়, সেটাই হচ্ছে বিএমডব্লিউ বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো বিএমডব্লিউর মধ্যে ফার্স্টে ডেফিনেশনটা আমরা পড়বো, ডেফিনেশনের পরে আমরা করবো হচ্ছে যে কি টাইপস অফ হসপিটাল ওয়েস্ট আমাদের তৈরি হয়। ইনফেকশন ওয়েস্ট হতে পারে, প্যাথোলজিক্যাল ওয়েস্ট হতে পারে, ফার্মাকিউটিক্যাল ওয়েস্ট, বিভিন্ন রকমের যে ওয়েস্টগুলো হসপিটালে তৈরি হয় সেগুলো কিন্তু এই টাইপসের মধ্যে। নেক্সট দেখো পেজ নাম্বার 400 এ এখানে পুরো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে কোন ক্যাটাগরির মধ্যে কোন ওয়েস্ট পড়ে, আর সেগুলো যদি আমরা কোন বাকেটের মধ্যে ডিসকার্ড করবো সেটা কিন্তু এই পেজ নাম্বার 402 এর টেবিল নাম্বার 5.4 এ দেওয়া রয়েছে। যেমন ইয়েলোতে দেখো, ইয়েলোতে আমরা ডিসকার্ড করবো হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 3 আর ক্যাটাগরি 6, যার মধ্যে কি আছে। ক্যাটাগরি 1 এ হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট আছে, ক্যাটাগরি 3 তে যেমন মাইক্রোবায়োলজি বিভিন্ন বায়োটেকনিক্যাল যে ওয়েস্টগুলো আছে সেগুলো, আর ক্যাটাগরি 6 এ দেখো সলিড ওয়েস্ট যেমন কোনো ব্লাড রিলেটেড যা কিছু হবে সেগুলো কিন্তু আমরা সবসময় কি করবো ইয়েলোতে ডিসকার্ড করবো। আর এগুলো ট্রিটমেন্ট কি করে হয়, মানে এগুলোকে ডিসকার্ড করার পর এগুলোকে তো লাস্টে ফাইনালি ট্রিটমেন্ট করতে হয়, সেটা কিন্তু সবসময় ইনসিনারেশন বা ডিপ বিউরিয়ালে হবে, যেগুলোই আমরা ইয়েলোতে ফেলে দেখানো। এইভাবে দেখো ক্যাটাগরি ওয়াইজ খুব সুন্দর করে এই 5.4টা সাজানো রয়েছে। চেষ্টা করবে এখানটা ভালো বিএমডব্লিউ এই জায়গাটা ভালো করে পড়ে যাওয়ার। নেক্সট চলে আসো ইউনিট 6 অর্থাৎ থেরাপিউটিক নার্সিং কেয়ারের যে ইউনিটটা রয়েছে সেখানে। এখান থেকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে এই ফার্স্ট পড়বো হচ্ছে ব্রিদিং কাফিং এক্সারসাইজ যেটা আছে। ব্রিদিং কাফিং এক্সারসাইজ কি তোমরা জানো? ব্রিদিং কাফিং এক্সারসাইজ কিন্তু মেইনলি একটা প্র্যাকটিক্যালের প্রসিডিওর। তো তাও ব্রিদিং প্র্যাকটিক্যালে যখন কোনো পোস্ট অফ ওয়ার্ডে ধরো তোমাদের এক্সাম পড়লো, তো তখন কিন্তু তোমরা সেখানে প্রসিডিওর হিসেবে ব্রিদিং কাফিং এক্সারসাইজ দেখাতে পারো। তো ব্রিদিং কাফিং এক্সারসাইজটা একবার দেখে যাবে। নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে অক্সিজেন ইনহেলেশন। অক্সিজেন ইনহেলেশনের মধ্যে অক্সিজেন ইনহেলেশন যে কি আমাদের যে ডিভাইসগুলো ইউজ করা হয় অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যেমন ধরো আমাদের ন্যাজাল ক্যাথেটার বা ন্যাজাল ক্যানুলা বা অক্সিজেন মাস্ক, এই যে ডিভাইসগুলো ইউজ করা হয় প্রত্যেকটা ডিভাইসে কতটা অ্যামাউন্ট অফ অক্সিজেন যায় সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে। যেমন ধরো এই ন্যাজাল ক্যাথেটারে যায় 1 to 4 লিটার অব্দি অক্সিজেন, যেটা কনসেন্ট্রেশন কত থাকে, অক্সিজেনের কনসেন্ট্রেশন থেকে 22% থেকে 30% অব্দি। এর অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজ সেম। এইভাবেই আমরা যে বাকি যেগুলো রয়েছে ধরো মাস্ক রয়েছে, ন্যাজাল ক্যানুলা রয়েছে, প্রত্যেকটা কত থেকে কত লিটার অক্সিজেন যায় তার সাথে হচ্ছে তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। সব থেকে বেশি অ্যামাউন্ট অফ অক্সিজেন যায় আমার কিসে, এখানে মাস্কে যেটা রয়েছে দেখো, মাস্কে রয়েছে 8 to 12 লিটার অফ অক্সিজেন যায়। তো 8 to 12 অক্সিজেন মাস্ক দিয়ে যদি আমরা কোনো পেশেন্টকে অক্সিজেন দিই তাতে কিন্তু অক্সিজেনটা সব থেকে বেশি অ্যামাউন্ট অফ অক্সিজেন কিন্তু মাস্ক দিয়ে যায়। ঠিক আছে, তো প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর কতটা অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রত্যেকটা দিয়ে যায় প্রত্যেকটা মেথডে যায় সেটা কিন্তু জেনে রাখবে। কোনো কোশ্চেন দেয় বাচ্চাদের পিডিয়াট্রিক ক্ষেত্রে আমরা কোন অক্সিজেন, বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোন অক্সিজেন মেথড ইউজ করি, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন মেথড, তখন আমরা অক্সিজেন টেন্ট বা অক্সিজেন হুড ইউজ করি। ঠিক আছে, এই জিনিসটা অক্সিজেন টেন্ট বা অক্সিজেন হুডের নামটা মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসবে। চলে আসো পেজ নাম্বার 446 যেখানে আমাদের সিপিআর রয়েছে বা বেসিক বিএলএস। সিপিআর বা বিএলএস বেসিক লাইফ সাপোর্ট। সিপিআর বা বিএলএস এর ডেফিনেশনটা দেখে যাবে কি পড়ে। সার্কুলেশন, এয়ারওয়ে, ব্রিদিং, সিএবি মেথডে দেওয়া হয়। আমরা কত থেকে কতবার হচ্ছে কম্প্রেশন দিই, কতবার রেসপিরেশন দিই, সবটা কিন্তু এখানে লেখা আছে। এই জায়গাটা একবার দেখে যাবে যে 30:2 রেশিওতে, যে 30 কম্প্রেশন দেওয়া হয় আর দুটো রেস্কিউ ব্রিথ দেওয়া হয় 30:2 রেশিওতে। তো সেই জিনিসটা আমাদের কিন্তু জানতে হবে। চ্যাপ্টার 16 পেজ নাম্বার 478 এখানে দেখো ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সের যে পেশেন্ট কেয়ার সেটা রয়েছে। এখান থেকে আমরা শুধু পড়বো হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ বডি ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড কি, ইন্টারসেলুলার ফ্লুইড কি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি, ইন্টারভাস্কুলার ফ্লুইড কি, এগুলো ট্রান্সসেলুলার ফ্লুইড কি, এগুলো কিন্তু আমাদেরকে ছোট ছোট ভাবে জেনে যেতে হবে। এগুলো থেকে কখনো শর্ট কোশ্চেন কিংবা তোমাদের এমসিকিউ টাইপের দিতে পারে। আর তারপরে কি পড়বো, আর এখান থেকে পড়বো হচ্ছে আমাদের এই বডি ফ্লুইডের কম্পোজিশন কি থাকে। যেমন ওয়াটার থাকে, বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস থাকে, যার মধ্যে কিছু পজিটিভলি চার্জ থাকে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নেগেটিভলি চার্জ কিছু থাকে যেমন ক্লোরাইড, বাইকার্বনেট, সালফেট। ইলেকট্রোলাইটস কিছু থাকে, সেগুলো কিন্তু আমাদের বডিতে থেকে থাকে। আমাদের যে বডি ফ্লুইড রয়েছে সেই বডি ফ্লুইডের কম্পোজিশনে থেকে থাকে। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে কখন আমরা হাইপোন্যাট্রেমিয়া বলবো, কখন হাইপারন্যাট্রেমিয়া বলবো। প্রত্যেকটা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এগুলো প্রত্যেকটা নর্মাল ভ্যালু জেনে যাবে। প্রত্যেকটা নর্মাল ভ্যালু জানলে কি, কখন তোমাকে ধরো কোনো একটা ভ্যালু দিয়ে দিল, তো জিজ্ঞেস করলে যে পেশেন্টের কি কন্ডিশন আছে, তো তখন তুমি বলতে পারবে যে সেটা হাইপোন্যাট্রেমিয়া কি হাইপারন্যাট্রেমিয়া। তো
হাইপো মানে হচ্ছে কমে, সেই নর্মাল ভ্যালু থেকে কমে গেলে সেটাকে আমরা হাইপো বলছি, নর্মাল ভ্যালু থেকে বেড়ে গেলে আমরা বলবো হাইপার। তো সেই যদি আমরা নর্মাল ভ্যালুটা জেনে যাই তো দুটোই আমরা বলতে পারবো। সেম এখানে লেখা, এইগুলোই এখানে লেখা আছে যে হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া। যখন পটাশিয়াম লেভেল কমে যায় তখন বলি হাইপোক্যালেমিয়া, যখন পটাশিয়াম লেভেল বেড়ে যায় তখন বলা হয় হাইপারক্যালেমিয়া। নেক্সট হচ্ছে হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপারম্যাগনেসিমিয়া, সবগুলো এখানে আছে। এদের প্রত্যেকটা সাইন সিমটমস গুলো একবার। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 492 তে আছে, দেখো জিসিএস বা গ্লাসগো কোমা স্কেল। গ্লাসগো কোমা স্কেল কিন্তু শর্ট নোটে হিসাবে খুব ভালো করে পড়বে। শর্ট নোটে কিন্তু গ্লাসগো কোমা স্কেল প্রায়ই আসে। তো তোমাদের কাছে যদি কোনো নোটস থেকে থাকে সেই গ্লাসগো কোমা স্কেলের নোটটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। আমাদের ইভিএম যেটা রয়েছে, আই ওপেনিং, ভার্বাল আর হচ্ছে মোটর রেসপন্স। তো ইভিএম এর মধ্যে কিন্তু আমাদের টোটাল গ্লাসগো কোমা স্কেলটা ভ্যারি করে, যার হাইয়েস্ট স্কোর হচ্ছে 15 আর সবথেকে লোয়েস্ট স্কোর হচ্ছে 3। ঠিক আছে, এখানে দেখো রয়েছে মোটরটা, এখানে আই ওপেনিং আছে, এখানে ভার্বাল আছে। তো গ্লাসগো কোমা স্কেল যেটা আছে সেটা শর্ট নোট হিসেবে পড়ে। 500 এ আছে, এখানে হচ্ছে ফ্র্যাকচার আছে। এটা তোমাদের অনেক সময় ফার্স্ট এডের কোশ্চেন হিসেবেও দেয়, কিন্তু ফোনেও যেহেতু রয়েছে তাই আমি একবার বলে দিচ্ছি। ফ্র্যাকচার কি দেখবে, ফ্র্যাকচারের মধ্যে তারপর হচ্ছে টাইপস অফ ফ্র্যাকচার, কমপ্লিট ফ্র্যাকচার কোনটা, ইনকমপ্লিট ফ্র্যাকচার কোনটা, ক্লোজ ফ্র্যাকচার কোনটা, ওপেন ফ্র্যাকচার কোনটা। আর ফ্র্যাকচারের হচ্ছে ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট কি কি আছে ফ্র্যাকচারে সেটা কিন্তু পড়ে যাবে। নেক্সট ফ্র্যাকচারের যেরকম যেভাবে পড়বে সেম পড়বে হচ্ছে স্প্লিন্ট। যে স্প্লিন্ট কি, আমরা স্প্লিন্ট কখন দিই, মানে পারপাসেস অফ স্প্লিন্ট, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, যেটা ফার্স্ট এর একটা বোর্ড কোশ্চেন আসে সেখানে কিন্তু এটা ওই ফ্র্যাকচার বা স্প্লিন্ট বা ট্র্যাকশন বা প্লাস্টার কাস্ট এগুলো কিন্তু আসতে পারে। কোনো পেশেন্টের ট্র্যাকশন থাকে তাহলে আমরা পেশেন্টের কি কি ডেলি কেয়ার দেবো সেটা কিন্তু এখানে আছে, ডেলি কেয়ার অফ আ পেশেন্ট উইথ ট্র্যাকশন। সেম জিনিস পড়বো প্লাস্টার কাস্টের সাথে। প্লাস্টার কাস্ট কি, প্লাস্টার কাস্টের পারপাস কি, আর প্লাস্টার কাস্ট যদি কোনো পেশেন্টের থাকে, কেয়ার অফ আ পেশেন্ট ইন কাস্ট, পেশেন্টকে আমরা কি কি কেয়ার দেবো। তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি একই রকম সবকটা, এগুলো একবার বা দুবার করে পড়ে নেবে, দেখবে একবারে ভালো করে মুখস্থ হয়ে যাবে। পড়বো হচ্ছে পেন। পেনের আমরা ডেফিনেশন জানি, পেনের যে ডেফিনেশনটা আছে সেটা পড়ে নেবে। পেন কি, পেন হচ্ছে ফিফথ ভাইটাল সাইন। এটাও কিন্তু প্রচুরবার শর্ট কোশ্চেনে আসে যে ফিফথ ভাইটাল সাইন কি। ফিফথ ভাইটাল সাইন হচ্ছে আমাদের পেন। পেনের মধ্যে যে টাইপস অফ পেনটা আছে সেটা একবার ভালো করে দেখে যাবে। অ্যাকিউট পেন কি, ক্রনিক পেন কি, বিভিন্ন রকমের টাইপস আছে অ্যাকর্ডিং টু লোকেশন বলো বা অ্যাকর্ডিং টু তোমার ইটিওলজি বলো। এই যে পেনের টাইপস গুলো আছে এটা দেখবে। আর পেনের মধ্যে যেটা আমরা মেন পড়বো সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ পেন। এটা কিন্তু 5 মার্কসের কোশ্চেন বা শর্ট নোট বলো, এই অ্যাসেসমেন্ট অফ পেন কিন্তু মাঝে মাঝে দেয়। তো অ্যাসেসমেন্ট অফ পেনটা আমরা কিন্তু ভালো করে পড়বো, যার মধ্যে বিভিন্ন রকমের যে স্কেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে যাবে। তার সাথে পারলে ছবিগুলো দেখে যাবে, নিউমেরিক রেটিং স্কেল, ওংস বেকার ফেস স্কেল, বিভিন্ন রকমের যে স্কেল গুলো রয়েছে সেটা। আর কি পড়বো, আর পড়বো হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। পেইন ম্যানেজমেন্টটাও কিন্তু এই অ্যাসেসমেন্ট অফ পেনের মতো পেইন ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেইন ম্যানেজমেন্টটা একবার ভালো করে পড়ে যাবে। দেখো পেজ নাম্বার 515 এখানে কিছু টার্মস রয়েছে, ইউরিনারি সিস্টেম রিলেটেড কিছু টার্মস রয়েছে। মিক্সচুরেশন কখন বলে, রিটেনশন কি, অ্যানিউরিয়া কি, হিমাচুরিয়া, পাইউরিয়া, পলিউরিয়া, অলিগিউরিয়া, এই যে টার্মস গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু আমাদের বেসিক, ঠিক আছে, কারণ এরপরে যখন সেকেন্ড ইয়ারে উঠবো তখন কিন্তু এই টার্মস রিলেটেড অনেক, মানে সব ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসে এই টার্মস গুলোই লেখা থাকবে। এবার এই টার্মস গুলো লেখা আছে অলিগিউরিয়া, তুমি যদি না জানো অলিগিউরিয়া মানে কি তাহলে কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না। তো এই টার্মস গুলো কিন্তু ভালো করে একবার জেনে যেও। সেম এখানে রয়েছে পরের পেজে দেখো, এবার জিআই সিস্টেম রিলেটেড কিছু টার্ম রয়েছে। ফিসেস রয়েছে, ডেফিকেশন রয়েছে, স্টুলস রয়েছে, ইনকন্টিনেন্স কি, কনস্টিপেশন কি, ডায়রিয়া কি, ফ্ল্যাটাস কি, টেনেসমাস কি, মেলিনা কি, এই টার্মগুলো কিন্তু একবার ভালো করে জেনে নিও। একটা বড় ইউনিট সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজির যে ইউনিটটা, যেখানে আমরা পুরো মেডিসিনটা রয়েছে সেটা সেই ইউনিটটা স্টার্ট করছি। তো ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশনের ফার্স্টেই দেখো রয়েছে পারপাস অফ মেডিকেশন। এই ইউনিট থেকেও কিন্তু মাঝে মাঝে একটা 15 মার্কসের কোশ্চেন দেয়। তো অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশনের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমরা পড়বো হচ্ছে পারপাস অফ মেডিকেশন, আমরা মেডিকেশন কেন দিয়ে থাকি। তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের যে অর্ডারস গুলো রয়েছে সেগুলো একবার জাস্ট দেখে যাবো যে কোনটাকে কি অর্ডার বলে, কখন স্ট্যান্ডিং অর্ডার হয়, কখন পিয়ার অর্ডার হয়, কখন হচ্ছে সিঙ্গেল অর্ডার, স্ট্যাট অর্ডার, এই অর্ডারগুলো কি সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের যে 10 রাইটস রয়েছে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের যে 10 রাইটস, এখন সেটা 20 হয়ে গেছে। তো তোমাদের বইতে যেহেতু 10 রাইটস আছে, 10 রাইটসটাই কিন্তু খুব ভালো করে পড়ে যাবে যে কটা 10 রাইটস আছে। নেক্সট দেখো, নেক্সট চলে আসা হচ্ছে পেজ নাম্বার 547 মেডিকেশন এরর। মেডিকেশন এররটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একবার ভালো করে লিখে আছে। দেখো পেজ নাম্বার 548 এ এখানে বিভিন্ন রকমের ড্রাগস এর ফর্মস আছে, কি কি ভাবে আমরা মেডিসিন দিয়ে থাকি সেগুলো কিন্তু, এই ফর্মগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে কোনটাকে কোন ফর্ম বলে। অ্যাকোয়া সলিউশন, ক্যাপসুল, এলিক্সার, এক্সট্রাক্ট, ইমালশন, লজেন্স, পিল, পাউডার, বিভিন্ন রকমের ফর্মস আছে। সেই ফর্মগুলো কিন্তু কোনটাকে কোন ফর্ম বলে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এগুলো কিন্তু একদম নার্সিং এর বেসিক, এগুলো না জানলে কিন্তু ভবিষ্যতে খুব সমস্যা হবে। তো এই যে ফর্মস গুলো রয়েছে এই ফর্মস গুলো কিন্তু ভালো করে জেনে যাবে। নেক্সট হচ্ছে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন, আমরা কি কি রুট ইউজ করি এটাও কিন্তু ভালো করে বড় কোশ্চেন হিসেবে পড়ে যাবে। যেমন আমাদের কি কি রুট ইউজ হয়, ওরাল রুটের মধ্যে দেখো সাবলিঙ্গুয়াল হতে পারে, বাকাল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। তারপর প্যারেন্টাল রুটে আমাদের কি যে ইনজেকশনাল রুটগুলো রয়েছে, যে সাবকিউটেনিয়াস, আইএম, আইভি, আইডি, এই 4টে রুট রয়েছে। প্রত্যেকটা রুটের কত ডিগ্রিতে ইনজেকশন দেওয়া হয়, কত ডিগ্রিতে নিডল এন্টার করানো হয় সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। সেটা পড়বে পেজ নাম্বার 554 এর নার্সিং রেসপন্সিবিলিটি ইন স্টোরেজ এন্ড মেইনটেনেন্স অফ ড্রাগস। অ্যাজ আ নার্স আমরা যে ড্রাগগুলো রয়েছে সেগুলো কি করে স্টোর করব, কি করে মেইনটেইন করব সেটা কিন্তু এখানে রয়েছে, এই জায়গাটাও কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে।
নেক্সট চলে আসো আমাদের পেজ নাম্বার 556, যেখানে দেখো এই মানে যে ড্রাগস আছে তাদের কিন্তু একটা ব্রড ক্লাসিফিকেশন দেওয়া আছে। অ্যানালজেসিক্স কোনটা, অ্যানাস্থেটিক কোনটা, অ্যান্টিহেলমেন্টিক কোনটা, অ্যান্টিপাইরেটিক কোনটা, এগুলো কিন্তু এই নামগুলো কিন্তু মানে অ্যান্টিপাইরেটিক কখন ইউজ করা হয়, যখন কোনো জ্বর আসে সেই জ্বরের ক্ষেত্রে আমরা সেই পেশেন্টকে অ্যান্টিপাইরেটিক ইউজ করি। নেক্সট হচ্ছে তোমার ধরো অ্যান্টিহেলমেন্টিক্স বলো বা অ্যান্টিকোয়াগুলেন্স বলো, অ্যান্টিহিস্টামিন বলো, এই জিনিসগুলো এগুলো তো আমরা পুরোপুরি নতুন, আমাদের মানে এই টার্মগুলো আমরা খুব আগে একটা সবাই শুনিনি। তো এই টার্মগুলো কিন্তু আমাদের এই ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ নার্সিং এ কিন্তু জেনে যেতে হবে, নাহলে কিন্তু পরে খুব অসুবিধা হবে। তো এই নামগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এটা পড়বো পেজ নাম্বার 564 এ। এখানে হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাকশন। আমরা যে মেডিসিনগুলো দিচ্ছি কোনো পেশেন্টকে, সেগুলো কিসের উপর ডিপেন্ড করে, তার যে অ্যাকশনটা হবে সেগুলো কিসের উপর, সেই অ্যাকশনটা কিসের উপর ডিপেন্ড করে সেগুলো কিন্তু এখানে আছে। যে পেশেন্টের এজ কিরকম, পেশেন্টের ওয়েট কিরকম, কোন মানে মেলদের দিচ্ছি না ফিমেলদের দিচ্ছি, তার কালচারাল বিহেভিয়ার, কালচারাল ফ্যাক্টরের আছে, ডায়েট আছে, এনভায়রনমেন্ট আছে, প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু পেশেন্টের এই ড্রাগ অ্যাকশন সেটা কিন্তু নির্ভর করে। তো এই জায়গাটা ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাকশন যেটা আছে, কোশ্চেনটা একবার পেজ নাম্বার 78 এ এই অ্যাব্রিভিয়েশন গুলো আশা করি এতদিনে সবাই জেনে গেছো। কখন হচ্ছে এসি, কখন পিসি, কখন ওডি, কখন টিডিএস, এই অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু একদম বেসিক জিনিস। এগুলো কিন্তু খুব ভালো করে খুব ভালো করে কিন্তু জানতে হবে, জেনে যাবে। এগুলো তোমাদের থিওরিতে না আসলেও এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর কাজে লাগে। আর এর সাথে যেটা থাকে দেখবে তোমাদের কোশ্চেনে কিছু রিজনিং এর কোশ্চেন থাকে। রিজনিং বলতে যে এরকম কিছু ইন্টারভেনশন দেওয়া হয়, ইন্টারভেনশন গুলো কেন করা হয়, এগুলো কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন। যেহেতু তোমরা ওয়ার্ডে এতদিন যা এক্সপোজার পেয়েছো, তার থেকে যেই জিনিসগুলো তোমরা দেখেছো সেগুলো কেন করা হয় সেটা কিন্তু পুরোপুরি ওয়ার্ড রিলেটেড। তো তোমাদের যদি তোমরা সলভ করে থাকো 10 ইয়ার্স, সেই 10 ইয়ার্স যদি কোনো রিজনিং এর কোশ্চেনে তোমাদের আটকায় বা কোনো শর্ট কোশ্চেন যেগুলো জানতে পারছো না, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এই কয়েকদিনের মধ্যে কমেন্টে রিপ্লাইয়ে সেগুলো জানিয়ে দেওয়ার। আর খুব ভালো করে পড়ো, যেই জিনিসগুলো বললাম সেইগুলো একটু মাথায় রেখো। যে জিনিসগুলো যখনই লিখবে চেষ্টা করবে একটা ডায়াগ্রাম বেস করার। আর ফান্ডামেন্টাল অফ নার্সিং কিন্তু একটা নাম্বার তোলার প্রচুর বড় জায়গা। তোমার এই ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কিন্তু তোমার যে টোটাল নাম্বারটা সেটা কিন্তু খুব ভ্যারি করে। তো টোটাল নাম্বার যদি বেশি হয় তাতে কিন্তু তোমাদেরই খুব মানে ফিউচারে সেটা সুবিধা হবে। তো টোটাল যেহেতু ফান্ডামেন্টাল নার্সিং একটা বড় নাম্বার তোলার জায়গা, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ নার্সিংটা খুব ভালো করে পড়বে আর খুব ভালো করেও পরীক্ষা দেবে। সবাইকে বেস্ট অফ লাক, সবার পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ।